নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখো, সব গাছগুলোকে এই যে ব্যালকানিতে নিচে নামিয়ে ফেলেছি। এই যে সমস্ত গাছগুলোকে নামিয়ে ফেলেছি। কিছু গাছ এখনও উপরে আছে যেগুলোকে আর এখানে রাখার জায়গা হচ্ছে না। এই দেখো, ওই যে ভেতরের দিকেও ঢুকিয়ে রেখেছি কিছু। এই যে যত গাছ ছিল ওখানে ড্রয়িং রুমে জানলার উপরে সেই সমস্ত গাছ নিয়ে এসেছি। আর তারপরে এই যে উপরটাতে দেখো যত গাছ ছিল সব নামিয়ে ফেলেছি। উপরে এখন শুধু এই যে অ্যালোভেরাগুলো আছে, অ্যালোভেরা আর এই যে অপরাজিতা এটাকে নামানো যাবে না, কারণ এটা পেঁচিয়ে হয়েছে ওই রডের সাথে, তো এটাকে ওখানেই রাখতে হবে। আর অ্যালোভেরাগুলোকেও ওখানেই রাখলাম, নিচে আর রাখা জায়গা নেই। এই যে তুলসী গাছটা ওখানেই রইল। ভাবছি তুলসী গাছটাকে বাইরে রেখে যাব কি না, দেখি কি করি। তুলসী গাছটা রইল, আর এই যে কিছু গাছ এখনও উপরে আছে, এগুলোকে নামানো জায়গা নেই আর। তো যাই হোক, এইবার এইগুলোকে এখন সকালবেলা একটু ভালো করে জল দিয়ে দিই। সকালবেলা একটুখানি বেশি করে জল দিয়ে দিই। তারপরে আমাদের তো বেরোতে হবে, সেই 4:30-5টার দিকে ঘর থেকে বেরোতে হবে। তার আগে আমরা বোতলগুলোকে সেট করব। এখন একটু ভালো করে জল খাইয়ে দিই গাছগুলোকে। জানো তো, আজকে আমাদের বেরোনো বিকেল 4:30-র দিকে বেরোতে হবে, অথচ আমার বর বাড়িতে নেই। সে আজকেও চলে গেছে কাছে। আজকে হিসেব মতন তোর ছুটি থাকার কথা, যদি আমরা ট্রেনের টিকিট পেতাম, যদি আগেই বেরোতাম, তাহলে আজকেও ছুটি ছিল। বলছে না, বাড়িতে যখন আছি তখন ডিউটিটা করেই আসি, একটা দিনের ছুটি কমবে। বলো কেমন রাগ হয়। এখন আমাকে একা হাতে সবটা সামলাতে হবে। আসলে ঘরের কাজ করাটা সেটা কোনো ব্যাপার না, কিন্তু আজকে যেহেতু বেরোনোর আছে, একটা তাড়া আছে, আর তার উপরে ফ্লাইটের ব্যাপার, টাইমে পৌঁছতেই হবে। তবু সে বেরোলো, বারণ করেছিলাম, তাও গেছে। তো কিছু করার নেই, এখন আমাকে তাড়াহুড়ো করে সমস্ত কাজ সারতে হবে। ঘরের বাসি কাজ তো আছেই, রান্নাবান্না আছে, তার উপরে বেরোনোর তাড়া। হয়ে গেল আমার গাছে জল দেওয়া। দেখো, সব গাছগুলোতে ভালো করে জল খাইয়ে দিয়েছি। এই হচ্ছে আমার সব কটা গাছ। উপরে শুধু অ্যালোভেরাগুলো আছে, আর এই দিকে উপরেও কিছু গাছ রয়েছে। এত সুন্দরভাবে গাছগুলোকে বড় করেছি, এখন এই গাছগুলোকে রেখে যেতে সত্যি খুব চিন্তা হচ্ছে। আজকে ব্রেকফাস্টে আমরা মা ছেলেতে ইনস্ট্যান্ট নুডল বানিয়ে খেয়ে নিয়েছি। আর আমার বর তো না খেয়েই চলে গেছে, বলছে তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি আসবো বলে ব্রেকফাস্টও করেনি, বেরিয়ে গেছে। এখন কত তাড়াতাড়ি ও আসে সেটাই দেখার। যাই হোক, দেখো ফ্রিজে কতগুলো পটলই পড়েছিল, শুধু কয়েকটা টমেটো, আর এদিকেই একটা আলু ছিল। তো ভাবলাম আলু আর পটল একসাথে ভেজে ফেলি, পটলগুলোকে ছোটো ছোটো করে কেটে আলু দিয়ে ভেজে ফেলি, আর একটুখানি ডাল করে নিই। শুধু তো দুপুরবেলায় খাবো, হয়ে যাবে এতেই। তো ফ্রিজটাকে পরিষ্কার করে ফেলেছি, ফাঁকা করে ফেলেছি পুরো। ফ্রিজটা অন করে রেখে যাওয়ার মতন কিছু নেই ফ্রিজে। কিছু সস ছিল, তো সেই সসগুলোকে বাইরেই বার করে রাখলাম, হয়তো ঠিকঠাক থাকবে। আর তেমন কিছু নেই, একটু আদা পড়েছিল, তো ওগুলোকে বাইরেই বার করে রেখে দিয়েছি, তাই ফ্রিজটাকে খালি করে ফেলেছি। এখন রান্না হয়ে গেলে সমস্ত বাসনকোসন ধুয়ে ফেলবো, কারণ বাসনকোসনগুলোকে আবার গুছিয়ে রাখতে হবে। আর প্লাস ওই ফ্রিজে যে বক্সগুলোতে আমি সবজি টবজি রাখি, সেই বক্সগুলোকেও ভালো করে ধুয়ে রেখে যাব। ওগুলো তো সবই খালি, কিছুই নেই এখন। একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার ভেতরে এই আলু এবং পটলগুলোকে ভাজবো। আলু একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, শুধুমাত্র নুন হলুদ দিয়েই ভাজবো, আর এতে অন্য কোনো মশলা পড়বে না, কোনো জলও অ্যাড করবো না, একদম শুকনো শুকনো করে ভাজবো। হয়ে গেল ভাজা, এই যে তুলে নিচ্ছি, দেখো একদম শুকনো শুকনো করে ভেজেছি। এবার ডালটা ফোড়ন দিয়ে দিই। ডালটা কী দিয়ে করলাম জানো? টমেটো দিয়ে। মুসুর ডাল একটু সিদ্ধ করে নিয়েছি, তার ভেতরে একটু টমেটো দিয়ে দিয়েছিলাম, ওই যে পাকা টমেটো ছিল কয়েকটা, তাই দিয়ে করে ফেললাম ডালটা। খুব একটা টক হয় না, কিন্তু খেতে খারাপও হয় না। রান্নাবান্না কমপ্লিট করার পরে এই দেখো সব বাসনকোসনগুলো ধুয়ে নিয়েছি। এইবার এই যে বক্সগুলো সব ধোবো, বক্সগুলো সব এক জায়গায় করেছি। এইগুলো ধুয়ে রেখে গেলে কি হবে, এসে তো আমাকে বাজার করতেই হবে আবার, তখন আবার ইনস্ট্যান্ট বক্সগুলোর মধ্যে সব ভরে ফেলতে পারবো। তো এই যে দেখো ধোয়া হয়ে গেল সব বক্সগুলো। সাথে সাথে বেসিনটাকেও খুব ভালো করে ডলে পরিষ্কার করে রাখলাম। মোটামুটি সব কিছু সারাতাড়া হয়ে গেছে, স্নান পুজো হয়ে গেছে। এইবার চলে এসেছি আর একটা মেইন কাজ নিয়ে।
এই যে ঘট বা পিগি ব্যাংক, এটা আমি তোমাদেরকে এর আগেও একদিন দেখিয়েছিলাম। এতে কেন আমি টাকা জমাই সেটা তোমাদের সাথে সেদিন শেয়ার করিনি, বলেছিলাম পরে এক সময় বলবো। তো এটা কিন্তু একদম ভরে গেছে। এখন তোমাদেরকে বলি এতে কেন আমি টাকা জমাই। এর থেকে টাকাগুলো সব বার করে নিচ্ছি। এতে আমি সারা বছর টাকা জমিয়েছি আমার গোপালের জন্য, গয়না কেনার জন্য। তো আমার গোপালের গয়না কেনার জন্য এখন সোনার যে দাম, সোনা কেনার মতন টাকা এখানে কিছুই জমেনি। তবে দেখি আগে কত টাকা জমেছে, তার উপরে ভাবনা চিন্তা করে দেখব সেই টাকায় কি গয়না গোপালের জন্য নিয়ে আসা যায়। তো আমি গোপালের গয়না বাড়ি থেকেই নেব, কারণ এখানে হয়তো সেরকমভাবে পাবো না। তাই বাড়ি যাওয়ার আগে পিগি ব্যাংক থেকে সমস্ত টাকাগুলো বার করেছি। তো এখন দেখি এখানে টোটাল কত টাকা হচ্ছে। নোটগুলোকে আলাদা করলাম এবং কয়েনগুলোকে 5 টাকা, 10 টাকা, 2 টাকা আর 1 টাকার কয়েনগুলোকে আলাদা করেছি। এবার ভালো করে হিসাব করে দেখি নোটগুলো মিলে কত হচ্ছে এবং কয়েনগুলো মিলে কত হচ্ছে। তবে একটা মজার বিষয় হচ্ছে এই যে এতগুলো কয়েন, এই কয়েনগুলো নিয়ে আমি যাব কী করে? যে ব্যাগেই নিই সে ব্যাগটা কিন্তু যথেষ্ট ভারী হবে। তো যাই হোক, দেখা যাক এবার কত টাকা হচ্ছে টোটাল। এখানে হচ্ছে 900, এখানে 100, 1000, তবে এখানে হাতে এই হচ্ছে 1000, এখানে 100, 1100, 1200, 13, 14, 15 আর এই হলো 16। এই হচ্ছে 1600 টাকা। এইবার এখানে রয়েছে সব 2 টাকার কয়েন আর 1 টাকার কয়েন। তো ভাবছি এই 2 টাকার আর 1 টাকার কয়েনগুলো আর নেব না, এইগুলো সব আবার ভরে রেখে দিই। 2 টাকার আর 1 টাকার কয়েনগুলো ভরে আবার রেখে দিই, কারণ এইগুলোকে এখন নোট বানানোর সময় নেই। অনেক সময় অটোওয়ালাদের কাছে নিয়ে গেলে বা একটু খোঁজ খবর নিলে জানা যায় কারা কয়েন দিয়ে নোট দেয়, তো সেইটা করার এখন আর সময় নেই। তাই এই 2 টাকার আর 1 টাকার কয়েনগুলো নেব না, কারণ এগুলো নিতে গেলে অতিরিক্ত ভারী হয়ে যাবে আমার ব্যাগ। তো বাবাই এখন এই 1 টাকা এবং 2 টাকার কয়েনগুলোকে আবার ঘটের মধ্যে ভরে রেখে দিল। তো যাই হোক, আমি বাড়ি থেকে এসে আবার এই ঘটে টাকা জমাতে শুরু করব এবং নেক্সট যখন আবার বাড়িতে যাব তখন এই টাকা বার করে নিয়ে যাব। তো এখন এই যে 1600 টাকা হলো, এই 1600 টাকা দিয়ে সোনার কোনো গয়না নিশ্চয়ই হবে না। তো আমি ভাবছি গোপালের জন্য পায়ের 2টো মল আর কোমরের বিছা, রূপোর এই 2টো জিনিস নিয়ে আসবো। জিনিস নিশ্চয়ই হয়ে যাবে এই টাকায়। এখন 2:30 বাজে, খেতে বসলাম আমরা। আমার বর বাড়ি তো ঢুকলো এই 2টোর সময়, বলেছিল তাড়াতাড়ি আসবে। 2টো নাকি তার তাড়াতাড়ি, যেখানে আমাদেরকে 4টে থেকে 4:30টার মধ্যে বেরোনোর কথা। এখনও লাস্ট মিনিট প্যাকিং বাকি। লাস্ট মিনিট প্যাকিং তো থেকেই যায়, তোমরা জানোই। তো এখনও সেই সব বাকি আছে, নিজেদের রেডি হওয়া বাকি আছে। তো খুব তাড়াহুড়ো করে করছি। এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে সব নিয়ে ঠিকঠাক মতন বেরোতে পারলেই হয় টাইমলি। এই দেখো বোতলগুলো দিয়ে দিয়েছি টবের মধ্যে উল্টে। তবে কি জানো তো, আমার টবগুলো খুব বড় নয়, ছোট ছোট টব, তো যে কারণে এই ভারী ভারী বোতলগুলো সব কটা টবের মধ্যে কিন্তু ঠিকভাবে রাখা গেল না। যে কটা রাখা গেল এখন দেখার সেই কটা গাছই খুব ভালোভাবে থাকে কিনা। এবার আমরা 3জনই রেডি হয়ে গেছি, এখন চলছে লাস্ট মিনিট প্যাকিং। দেখো কি তাড়াহুড়ো, এখন আমাদের কিন্তু অলরেডি লেট হয়ে গেছে, জানো, অলরেডি লেট হয়ে গেছে। এখন 4:30 বেজেই গেছে, এখন আমরা বেরোতে পারিনি, এখনও লাস্ট মিনিট প্যাকিং চলছে। এই হচ্ছে ব্যাপার, বেরোনোর সময় এরকমটাই হয়। আমার বর যদি বাড়িতে থাকতো তাহলে আর এই ব্যাপারটা হতো না, জানো তো। ও বাড়িতে ছিল না বলেই এমনটা হলো। যাক গিয়ে এখন তাড়াতাড়ি করে বেরোই আমরা। এই যে বাবাই ঠাকুর নমস্কার করে নিল। ও হ্যাঁ, আমার গোপালকে কি করলাম বলো তো, গোপালকে আর নিয়ে যাচ্ছি না। গোপালকে আমাদের এই সামনের ঘরে কাকির কাছে রেখে গেলাম, ওনাদের ঘরেও গোপাল আছে। তো যাই হোক, এবার আমরা বেরোচ্ছি। 2টো লক নিয়েছে, হ্যাঁ, ভেতর দিয়ে একটা বন্ধ করবে আর বাইরের দিক দিয়ে একটা বন্ধ করবে। এই হলো আমাদের 3টে লাগেজ। একটা আমার বরের ব্যাগ, একটা ছেলের স্কুলের ব্যাগ, ওর ভেতরে ওর সমস্ত বই খাতা, আর ওই একটা। যাই হোক, এই হচ্ছে আমাদের লাগেজ। আমরা নিয়ে বেরিয়ে পড়েছি, এখন ওলার জন্য ওয়েট করছি। ওলা বুক করলো আমার বর। এই যে গাড়ি চলে এসেছে, এখন লাগেজগুলো সব রাখা হচ্ছে। ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা। এইবার ভালো ভালো মতন ট্রাফিকে না ফেসে তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছতে পারলেই হয়, কারণ অলরেডি লেট আমাদের হয়েই গেছে। প্রায় 1 ঘন্টা 20 মিনিট পরে এই দেখো আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট এরিয়াতে।
এই যে এয়ারপোর্টে এসে কিন্তু এবার আমাদের গাড়ি থামছে, এবার আমরা নামবো। নেমে গেছি, এইবার চেকিংয়ের জায়গাতে চলে আসলাম। এতক্ষণ ধরে আমরা চিন্তা করছিলাম আমাদের লেট হয়ে গেছে বলে, কিন্তু ফাইনালি এসে জানতে পারলাম ফ্লাইট অনেক লেট। আমাদের 8:50 না 7:50 আমাদের টাইম ছিল, 7:50 ফ্লাইট 9:30টার সময় ছাড়বে এরকমটাই বলছে এখন। তো যাই হোক, দেখো আমরা বসে আছি এই যে বড় একটা লাগেজ নিয়ে। আমাদের লাগেজটা আগে দেওয়া হয়নি যেহেতু আমাদের লেট হয়ে গেছিলো, তা আমাদের সাথেই আছে, ওটা আমরা যখন বোর্ডিং হবে তখন ওরা নিয়ে নেবে ওটাকে। তো সবাই কিন্তু ওয়েট করছে, আর সবার মুখে একই কথা, এত লেট 7:50 9:30টার সময় ছাড়বে। মানে আমাদের বাড়ি পৌঁছতে কিন্তু অনেকটা রাত হয়ে যাবে, যেটা আমরা খুব ভয়ে আছি এখন। বাড়ি পৌঁছতে অনেকটা রাত হয়ে যাবে, মানে ফ্লাইট যদি 9:30টায় ছাড়ে তাহলে ওটা আমাদের ল্যান্ড করতে 11:30 মতন বেজেই যাবে, আর পৌঁছতে 12:30 1টা হতে পারে। এইবার বোর্ডিং স্টার্ট হয়েছে। এইবার সত্যি মনে হচ্ছে আমরা বাড়িতে যাচ্ছি। আমরা এখন একদম প্লেনের দরজার সামনে চলে এসেছি। এই দরজা দিয়ে একে একে সবাই ভেতরে ঢুকছে, আমরাও ভেতরে ঢুকবো, আমাদের সিটটা নিয়ে বসবো। প্লেন টেক অফ করবে আর সোজা গিয়ে ল্যান্ড করবে কলকাতায়। এই দেখো বাবা ঢুকলো, আমরাও ভেতরে ঢুকে এসেছি। আমাদের সিটটা অনেকটাই পেছনে, তার কারণ আমরা অনেকটাই লেটে টিকিট কেটেছি। ফাইনালি আমরা বসে পড়েছি। ওই জানলার সাইডের সিটটা আমি কখনোই পাই না, ওটা বাবাই লুট করে নেয় সব সময়। তো বাইরেটার দৃশ্য আমার আর দেখা হয় না, ওই দেখে। তো যাই হোক, এবার ওকে দিয়েই আমি ভিডিওগুলো করাবো। এই দেখো বাবাই কিন্তু এই ভিডিও শ্যুটটা নিচ্ছে। এখন প্লেন টেক অফ করবে। প্লেনে যারা চড়েছো তাদেরকেই আমি কিছু বলছি না, তারা সবটাই জানো, আর যারা কখনো চড়নি তাদেরকে বলছি, এই টেক অফ করার সময়টাতেই যা একটু ভয় লাগে, তারপরে কিন্তু আর ভয়ের কোনো ব্যাপারই নেই। বোঝাই যায় না কি করছি কি না করছি, শুধু শরীরটা একটু হালকা হালকা বোধ হয়, এই যা। তো যাই হোক, এই দেখো এখন টেক অফ করছে। এইবার ফাইনালি টেক অফ করছে। তোমরা শব্দটা শোনো, এই সময়টা একটা প্রচণ্ড শব্দ হয় এবং প্লেনটা কিন্তু রীতিমতন কাঁপতে থাকে। এই সময়টাতেই যা সবার একটুখানি ভয় লাগে। এইবার কিন্তু ল্যান্ড ছেড়ে উপরে উঠে গেছে। এইবার তোমরা খেয়াল করো, নিচের জিনিসগুলো ছোট ছোট দেখা যাচ্ছে, দেখো। এইবার ল্যান্ড ছেড়ে কিন্তু উপর দিকে একদম উঠে গেছে, এইবার উপরে ফ্লাই করছে। এই যে শো শো করা একটা শব্দ শুনতে পাচ্ছ, এই শব্দটা কন্টিনিউয়াসলি হতে থাকবে। যখন টেক অফ করে, মানে ল্যান্ড ছেড়ে উপরের দিকে উঠে আসতে শুরু করে, সেই সময়টা যত শব্দ থাকে, এখন অতটা শব্দ আর নেই, এখনও যতটুকু আছে এরপরে আরও কমে যাবে, কিন্তু কন্টিনিউয়াসলি একটা শব্দ হতেই থাকবে একদম ল্যান্ড করা পর্যন্ত। আকাশ থেকে গোটা মুম্বাই শহরটা কেমন দেখতে লাগছে দেখো, দেখো শুধু আলোর রোশনাই। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে দমদম এয়ারপোর্টে পৌঁছোতে 2 ঘন্টা সময় লাগে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি। এখন এই যে দেখতে পাচ্ছ, এটা আর মুম্বাই শহর নয়, এটা কিন্তু কলকাতা শহর। এটা কলকাতা শহর। আমরা এক্ষুনি এই দেখো পৌঁছে গেলাম, এই যে এয়ারপোর্ট এরিয়ার মধ্যে চত্বরে আমরা ঢুকে গেছি। এক্ষুনি 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের ফ্লাইট এবার ল্যান্ড করবে। এটা এয়ারপোর্ট এরিয়ার মধ্যে ঢুকে গেছি। পৌঁছে গেছি আমরা, সেফলি আমরা ল্যান্ড করে গেছি খুব ভালোভাবে। এই যে দমদম এয়ারপোর্টে নামছি আমরা। এইবার আমাদের লাগেজটা নিতে হবে, লাগেজটা নিয়ে তারপরে ওলা উবের করে বাড়ি যাব।
বেরিয়ে আসলাম আমরা এয়ারপোর্টের বাইরে। এখন ওলা বুক করা হয়েছে, ওলা চলে আসলেই আমরা ওলা করে বাড়ি যাব। এখন 11:30টার বেশি বাজে। যতটা আন্দাজ করছি তাতে 12:30 থেকে 1টা বেজে যাবে আমাদের বাড়ি পৌঁছতে। যাই হোক, চলো আমরা সেফলি পৌঁছে গেছি। ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করি, এখন অনেক রাত হয়েছে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।